আসম আব্দুর রব ছিল। মিছিল শেষে ফিরে আসেন ইকবাল হলে। তখন তার হাতে পতাকা নেই, খোয়া গেছে। ওই দিন বিকেলে ঢাকা নগরী এক অপরূপ মোহনীয় সাজে নিজেকে তুল্য সাজিয়ে। গাঢ় সবুজ জমিনে রক্তলাল সূর্যের মাঝে সোনালি রঙে আঁকা বাংলাদেশের মানচিত্র সারা অঙ্গে জড়িয়ে ডাক দিল বাঙালিকে। সুউচ্চ ভবন, কানাগলির একতলা বাড়ি কিংবা টিনের চালা সে পতাকা শিরে ধারণ করে উঠে দাঁড়ালো হাজার বছরের জমাট বাঁধা অব্যক্ত কান্না বুকে ধরে। ঢাকা যেন জেগে উঠল অযুত আকাঙ্ক্ষার বাংলাদেশ হয়ে। সূচিত হলো এক হতবাক করা ঐতিহাসিক লগ্ন। স্বাধীনতার আকাঙ্ক্ষায় জেগে ওঠা ঢাকা নগরী তথা সারা বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে দেয় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ এবং তার প্রভাবাধীন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিকে। পরদিন ৩ মার্চ পল্টন ময়দানে আয়োজিত এক জনসভায় ছাত্রলীগ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানালো। ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করলেন। ইশতেহারের আগের দিন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ছাত্রসভায় উত্তোলিত পতাকাকে স্বাধীন বাংলাদেশের পতাকা হিসেবে ঘোষণা করা হলো। বন্ধুরা, বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। পড়ছিলাম বইয়ের মলাট চ্যানেলের পক্ষ থেকে এবারে আপনাদের জন্য বাছাই করা বই বাংলাদেশের মুক্তিযুদ্ধে র ও সিএএ বই থেকে কিছু উদ্ধৃতি, যেখানে লেখক মাসুদুল হক সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন ও স্বীকৃতি সম্পর্কে বর্ণনা করেন। আরও হাজারো অভ্যন্তরীণ ও গোপন তথ্য ও ঘটনা তুলে ধরেছেন তার বইতে। সকলকে বইটি শোনার জন্য আহ্বান জানালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে পড়ছি বইটির ৪র্থ পর্ব। আর আশা করছি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এবিএস সফদার ফিরে এসে শেখ মুজিবকে জেনারেল ইয়াকুবের আশ্বাসবাণী শোনালেন। জানান তিনি ২১ ফেব্রুয়ারি দেশের বাইরে চলে যাচ্ছেন। তবে লোক ঠিক করে যাচ্ছেন তার আর জেনারেল ইয়াকুবের মধ্যে যোগাযোগ রক্ষার জন্যে। জেনারেল ইয়াকুব শেখ মুজিবকে ওই আশ্বাসবাণী শোনাতে পেরেছিলেন এই কারণে যে তখনও তিনি জানতেন না ১১ ফেব্রুয়ারি জান্তার গোপন বৈঠকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। জানতেন না পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক ও পাকিস্তান পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক আর থাকছেন না। অপরদিকে শেখ মুজিব ১১ ফেব্রুয়ারি ষড়যন্ত্রের আভাস দিয়ে ১৫ ফেব্রুয়ারি বললেন ক্ষমতা হস্তান্তর বিলম্বিত করার ষড়যন্ত্র পাকানো হচ্ছে। জেনারেল ইয়াকুবের কথায় শেখ মুজিব তাৎক্ষণিকভাবে আশ্বস্ত হলেও দুদিন পর নিশ্চিত হয়ে যান যে সামরিক হামলা আসছে। তার রসূত্র তাকে নিশ্চিত করে। এই রসূত্র তার দ্বিতীয় ইনার সার্কেল, যার কথা আগেই উল্লেখ করা হয়েছে। তাছাড়া তিনি আরও নিশ্চিত হয়ে যান ১৭ তারিখে ইয়াহিয়ার নিজের মন্ত্রিপরিষদ ভেঙে দেয়। তথাপি ইয়াহিয়া খানের প্রতি তার বিশ্বাসে চিড় ধরে না, কারণ তখনও পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশনের জন্য নির্ধারিত তারিখে কোনো পরিবর্তন আসেনি। সামরিক জান্তার গোপন বৈঠকের খবরে তৈরি হয়ে যায় শতাব্দীর সুযোগ এর সর্বোত্তম ব্যবহারে। প্রয়োজন যদি পড়ে সম্মুখ সমরে নামার, তার জন্যেও সে আঁটঘাট বাঁধতে থাকে। হামলা পরিচালনায় জান্তার পরিকল্পনা মোতাবেক ২৭ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের সৈন্য ও গোলাবারুদ প্রেরণ কার্যক্রম শুরু হবার প্রায় একই সময়ে ভারত তার কাশ্মীরের লাদাখ এলাকা থেকে ৪র্থ মাউন্টেন ডিভিশন পশ্চিম বাংলায় সরিয়ে আনতে শুরু করে নির্বাচনের অজুহাত তুলে। ওই সময় ১৯৭১ সালের মার্চ মাসে ভারতীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ মার্চ ১৯৭১-এ ছিল পশ্চিম বাংলায় নির্বাচন অনুষ্ঠানের নির্ধারিত দিন। নির্বাচনের আগে পশ্চিম বাংলায় ছিল ২টি ডিভিশন, সিকিম ভুটান সীমান্তে ২টি এবং নেফায় ছিল ২টি। মোট ৬ ডিভিশন সৈন্য ছিল পূর্ব পাকিস্তানকে বেষ্টন করে। নির্বাচনী কার্যক্রম তদারকের অজুহাতে কাশ্মীর থেকে অতিরিক্ত একটি মাউন্টেন ডিভিশনের পশ্চিম বাংলায় বিচলনে ইয়াহিয়ার সামরিক জান্তার পক্ষে তাকে সন্দেহের চোখে দেখাই ছিল স্বাভাবিক। পূর্ব বাংলায় সামরিক কার্যক্রম গ্রহণে পাকিস্তান ভারতের সশস্ত্র সংঘর্ষে মুখোমুখি এসে দাঁড়াতে পারে, এই আশঙ্কা সামরিক জান্তার ছিলই। কাশ্মীর থেকে পশ্চিম বাংলায় ৪র্থ মাউন্টেন ডিভিশনের বিচলনে
সশস্ত্র সংঘর্ষে ওই আশঙ্কাকে দৃঢ়তর করে। তাই শুধু পূর্ব বাংলার উপর হামলার লক্ষ্যেই নয়, ভারতীয় সশস্ত্র হুমকি মোকাবেলার প্রশ্ন মার্কিন প্রশাসনের সবুজ সংকেত জান্তার জন্য অপরিহার্য হয়ে পড়ে। জান্তার আশঙ্কা যে সঠিকই ছিল সেটা আমরা দেখতে পাব 25 মার্চের পর। 1971 সালের মে মাসেই ভারত সশস্ত্র আক্রমণ পরিচালনার মাধ্যমে শতাব্দীর সুযোগকে কাজে লাগাতে চেয়েছিল। হামলা পরিচালনার প্রস্তুতি মার্চ মাসের মাঝামাঝি তক চূড়ান্ত না হবার সম্ভাবনা দেখে সামরিক জান্তা আরেক কৌশল অবলম্বন করেন। ইয়াহিয়াকে দিয়ে জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা করিয়ে দেয়। এর প্রেক্ষাপটে এক দফাকামী চরমপন্থীদের মোকাবেলায় শেখ মুজিব চাইলেন আরেকটি নতুন তারিখ। 28 ফেব্রুয়ারি রাতে গভর্নর এম আহসান শেখ মুজিবকে গভর্নর হাউজে ডেকে পাঠান ইয়াহিয়ার জাতীয় পরিষদ অধিবেশন স্থগিতকরণ সিদ্ধান্তটি জ্ঞাত করাতে। গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী ছিলেন সেখানে। গভর্নর আহসানের কথায় শেখ মুজিব যা বলেন সেটা আমরা রাও ফরমান আলীর মুখ থেকেই শুনি। নিঃসন্দেহে আমাদের সঙ্গে প্রতারণা করা হলো, আমাদের পায়ের নিচের মাটি সরিয়ে ফেলা হলো। শেখ মুজিবের সঙ্গে আরো দুজন লোক ছিল, তিনি তাদেরকে সরিয়ে দিয়ে একা থেকে গেলেন। পরে বললেন, অধিবেশনের নতুন একটা তারিখ যদি এ মাসেই ঘোষণা করা হয় তাহলে জনসাধারণকে নিরস্ত্র করা যাবে। আপনি দয়া করে মুলতবি ঘোষণার পর পরবর্তী একটা তারিখ ঘোষণা করার জন্য বলুন। শেখ মুজিব গভর্নর আহসানকে জাতীয় পরিষদ অধিবেশনের আরেকটি তারিখ ঘোষণার অনুরোধ জানিয়ে স্থগিত সিদ্ধান্তের প্রতিবাদে ও এক দফাকামী চরমপন্থীদের মোকাবেলায় এবং সারা বাংলার মানুষের ক্রোধ প্রশমনে 2 মার্চ ঢাকায় এবং 3 মার্চ থেকে 6 মার্চ সারা পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট আহ্বান করলেন এবং বললেন 7 মার্চ রেসকোর্স ময়দানে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন। কিন্তু 1 মার্চে ইয়াহিয়ার জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণার সাথে সাথে ক্রোধে ফুঁসে ওঠে সারা বাংলার মানুষ। ওই দিন সন্ধ্যায় এক দফাপন্থী স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের 10 জন তরুণের একটি দুঃসাহসিক দল হামলা চালায় নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে। রাজপথে নামিয়ে দেওয়া সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ঢাকায় প্রাণ হারায় কয়েক ব্যক্তি। 2 মার্চে অবতারণা হলো অভূতপূর্ব ঘটনার। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় আয়োজন করে এক প্রতিবাদ সভা। সভায় বক্তৃতা করার কথা ছিল ছাত্রলীগ নেতৃবৃন্দ আসমা আব্দুর রব, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন সহ আরো কয়েকজন। সভা শুরু হয় নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে। মঞ্চ কলা ভবনের অলিন্দের ছাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহসভাপতি আসমা আব্দুর রব যখন বক্তৃতা করছিলেন, ঠিক সেই সময় পশ্চিম দিকের গেট দিয়ে একটি ছোট্ট মিছিল সভায় প্রবেশ করে। মিছিলের নেতৃত্বে ছিলেন তিনি হলেন শেখ মোহাম্মদ জাহিদ হোসেন, ছাত্রলীগ নগর শাখার সম্পাদক। তার হাতে ছিল 7 জুন 1970 সালে শেখ মুজিবের হাতে তুলে দেয়া জয় বাংলা বাহিনীর সেই পতাকা। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হাসানুল হক ইনুর কাছ থেকে শেখ মোহাম্মদ জাহিদ হোসেনের হাতে এই পতাকাটি কিভাবে আসে সে কথা আগেই উল্লেখ করা হয়েছে। হাসানুল হক ইনুর কাছ থেকে পতাকাটি নিয়ে জাহিদ হোসেন রেখে দেন নিজের বইয়ের র্যাকে। তিনি জানান, তার পরিষ্কার মনে আছে যে 2 মার্চের বটতলায় ছাত্রসভায় আগের দিন তারা অগোছালো ঘরটি গোছগাছ করেন তার মা বেগম লুৎফুন্নেসা। পতাকাটি বইয়ের র্যাক থেকে তুলে তিনি ভাঁজ করে রাখেন টেবিলের ওপর। বেগম লুৎফুন্নেসা আমাকে দেওয়া ব্যক্তিগত সাক্ষাৎকার বলেন, ছেলের অগোছালো ঘর গোছাতে গিয়ে রেখে পাই পতাকাটি। ওই দিনই প্রথম দেখলাম সেটি। ঘরে পতাকা রাখার ব্যাপারে বিপদ আপদের ভীতি ছিল আমার, কিন্তু ছেলের প্রয়োজনীয় মনে করায় টেবিলের ওপর গুছিয়ে রাখি। জাহিদ হোসেনও ভুলে গিয়েছিলেন পতাকার কথা। আমাকে দেওয়া ব্যক্তিগত সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে অহরাত্র পার্টির কাজের ব্যস্ততা এবং সর্বক্ষণের উত্তপ্ত পরিস্থিতির কারণে পতাকার অস্তিত্বের কথা তার স্মরণে ছিল না। মালিবাগের নিজ পাড়া থেকে মিছিলে বের হবার ঠিক আগ মুহূর্তে নিজের ঘরের টেবিলের উপর পতাকাটি দেখে সেটা তুলে নেন এবং মিছিল করে এসে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়। শেখ মোহাম্মদ জাহিদ হোসেন বক্তৃতা মঞ্চের কাছে এগিয়ে যেতে পতাকাটি তুলে নিতে
মঞ্চ থেকে হাত বাড়িয়ে ঝুঁকে পড়েন সভার সভাপতি নূরে আলম সিদ্দিকী, ঝুঁকে পড়েন আসম আব্দুর রব। জাহিদ হোসেন আসম ও রবের হাতে পতাকা তুলে দেন। কেন তিনি আসম ও রবের হাতে পতাকা তুলে দিলেন? এ প্রশ্নের জবাবে জাহিদ হোসেন আমাকে বলেন, স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের ছাত্র ফ্রন্টের কর্মী ছিলাম আমি। আসম ও রব ছিলেন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের ছাত্র ফ্রন্টের নেতা। সে কারণেই তার হাতে পতাকা তুলে দেই। তিনি আমার হাত থেকে পতাকাটি নেন এবং কিছুক্ষণ সেটি সভার শ্রোতা ও দর্শকের উদ্দেশ্যে আন্দোলিত করে অলিন্দের ছাদ থেকে নেমে আসেন। তারপর পতাকা হাতে মিছিল করে বিশ্ববিদ্যালয় চত্বর ছেড়ে বেরিয়ে পড়েন। আসম ও রব অলিন্দের ছাদ থেকে নেমে যখন আসছেন তখনও সবার কাজ শেষ হতে বাকি। কয়েকজন বক্তা বক্তৃতা রাখার অপেক্ষায় ছিলেন, কিন্তু ছাদ থেকে নেমে পতাকা উঁচিয়ে পা বাড়াতে এক বিরাট মিছিল তার পেছনে পেছনে চলতে শুরু করে। সভা মাঝপথে পণ্ড হয়ে যায় এবং ওই মুহূর্ত হতে বিশ্ববিদ্যালয় বটতলায় ছাত্রসভায় উদ্দিনের মুহূর্ত হতে জয় বাংলা বাহিনীর পতাকা এক ঐতিহাসিক মর্যাদায় অভিষিক্ত হয়ে যায়। সে পতাকা হয়ে যায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা। আসম আব্দুর রব মিছিল শেষে ফিরে আসেন ইকবাল হলে। তখন তার হাতে পতাকা নেই, খোয়া গেছে। ওই দিন বিকেলে ঢাকা নগরী এক অপরূপ মোহনীয় সাজে নিজেকে তুলল সাজিয়ে। গাঢ় সবুজ জমিনে রক্তলাল সূর্যের মাঝে সোনালি রঙে আঁকা বাংলাদেশের মানচিত্র সারা অঙ্গে জড়িয়ে ডাক দিল বাঙালিকে। সুউচ্চ ভবন, কানাগলির একতলা বাড়ি কিংবা টিনের চালা, সে পতাকা শিরে ধারণ করে উঠে দাঁড়ালো হাজার বছরের জমাট বাঁধা অব্যক্ত কান্না বুকে ধরে। ঢাকা থেকে জেগে উঠল অযুত আকাঙ্ক্ষার বাংলাদেশ হয়ে। সূচিত হলো এক হতবাক করা ঐতিহাসিক লগ্ন। স্বাধীনতার আকাঙ্ক্ষায় জেগে ওঠা ঢাকা নগরী তথা সারা বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গিয়ে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ এবং তার প্রভাবাধীন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিকে পরদিন ৩ মার্চ পল্টন ময়দানে আয়োজিত ছাত্রসভায় ছাত্রলীগ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানালো। ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করলেন। ইশতেহারে আগের দিনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ছাত্রসভায় উত্তোলিত পতাকাকে স্বাধীন বাংলাদেশের পতাকা হিসেবে ঘোষণা করা হলো। অপরদিকে ইয়াহিয়ার জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণার পরদিন অর্থাৎ ২ মার্চ সিরাজ শিকদারের সর্বহারা পার্টির অঙ্গ শ্রমিক সংগঠন পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন শেখ মুজিব ও তার দল আওয়ামী লীগের উদ্দেশ্যে প্রকাশিত এক প্রচারপত্রে বলল, আপনার ও আপনার পার্টির ৬ দফা সংগ্রামের রক্তাক্ত ইতিহাস স্পষ্টভাবে প্রমাণ করেছে যে ৬ দফার অর্থনৈতিক দাবিসমূহ বাস্তবায়ন সম্ভব সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। পূর্ব বাংলাকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন, মুক্ত ও স্বাধীন করে ১ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত আরও রক্ত ঝরল। সেনাবাহিনী ও ইপিআর এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সারা পূর্ব বাংলায় প্রাণ হারালো ১৭২ জন এবং আহত হয় ৩৫৮ জন। এই হিসেব তৎকালীন সরকারি বিজ্ঞপ্তির। শেখ মুজিবের ১ মার্চ ঘোষণার প্রেক্ষিতে যে দিনটির অপেক্ষায় উন্মুখ ছিল পূর্ব বাংলা তথা সারা পাকিস্তান, এসে যায় সেই ৭ মার্চ। এর আগের দিন ৬ মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া এক ঘোষণায় ২৫ মার্চ জাতীয় পরিষদ অধিবেশনের তারিখ পুনর্নির্ধারণ করেন। একই দিনে দুটো তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে। প্রেসিডেন্ট ইয়াহিয়া এক নির্দেশ জারির মাধ্যমে জান্তার সদস্য কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করেন এবং অপসারিত হন ভাইস অ্যাডমিরাল এস এম আহসান। আর সন্ধ্যায় তিনি টেলিফোনে আলাপ করেন শেখ মুজিবের সঙ্গে, পাঠান এক গোপন বার্তায় তিনি শেখ মুজিবকে বলেন, আমি শিগগিরই ঢাকায় আসছি এবং আপনার সঙ্গে বিস্তারিত আলাপ করব। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনার আকাঙ্ক্ষা ও জনগণের প্রতি দেওয়া আপনার প্রতিশ্রুতির পুরোপুরি মর্যাদা দেব। আমার কাছে একটি পরিকল্পনা আছে যা আপনাকে ৬ দফা থেকেও বেশি খুশি করবে। পরদিন রেসকোর্স ময়দানে অনুষ্ঠেয় জনসভায় তিনি কি বলবেন তা নির্ধারণের জন্য ওই রাতেই বসে আওয়ামী লীগ হাইকমান্ডের এক গোপন বৈঠক। একটানা ৯ ঘন্টা চলে সে বৈঠক। শেখ মুজিব সন্ধ্যায়
পাওয়া ইয়াহিয়ার পরিকল্পনা ও প্রতিশ্রুতির প্রতি ছিলেন আস্থাবান। তাই তুমুল বাকবিতণ্ডা শেষে বৈঠকে বক্তৃতার বিষয়বস্তু নির্ধারিত হয়ে যায় স্বাধীনতাকামীদের পাশ কাটিয়ে। ওই গোপন বৈঠকের তথ্যাদি কাউকে জানতে দেওয়া হয় না, কিন্তু ওই সময় লন্ডনের দৈনিক টেলিগ্রাফ এর দক্ষিণ এশীয় সংবাদদাতা ডেভিড লোসাক বৈঠকের আলোচনা সম্পর্কে যে টুকরো টুকরো তথ্য সংগ্রহ করেন তা তিনি তার পাকিস্তান ক্রাইসিস গ্রন্থে উল্লেখ করেছেন। বৈঠকে শেখ মুজিব বলেন, বিচ্ছিন্নতা থেকে পূর্ব পাকিস্তান কিছুই পাবে না, রক্তপাত এবং পীড়ন ছাড়া। আওয়ামী লীগের ম্যান্ডেট স্বাধীনতার জন্য নয়, স্বায়ত্তশাসনের জন্য। 7 মার্চের আগে 28 ফেব্রুয়ারি মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফার্ল্যান্ড শেখ মুজিবের সঙ্গে দেখা করে তার কাছে মার্কিন নীতি তুলে ধরেন এবং তার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার আশ্বাস দেন। শেখ মুজিবের কাছে ফার্ল্যান্ডের তুলে ধরা মার্কিন নীতিমালা সম্পর্কে জিডব্লিউ চৌধুরী বলেন, ফার্ল্যান্ড মুজিবের কাছে মার্কিন নীতিমালা তুলে ধরেন এবং জানান তিনি যেন তার বিচ্ছিন্নতাবাদী খেলায় ওয়াশিংটনের দিকে ফিরে না তাকান, আর তাকে দেওয়া ব্যক্তিগত ও পারিবারিক গ্যারান্টি সম্পর্কে জানা যাবে অ্যান্ডারসন পেপারসে তুলে দেওয়া ফার্ল্যান্ডের নিজেরই ভাষ্য থেকে। যুদ্ধের ওপর যখন ইতিহাস লেখা হবে, প্রমাণিত হবে মার্কিন নীতি এবং আমাদের স্থানীয় কর্মকর্তা শেখ মুজিবকে বাঁচিয়ে রেখেছে। রাষ্ট্রদূত ফার্ল্যান্ড তার কাছে মার্কিন নীতি তুলে ধরল। শেখ মুজিবের সম্ভবত তখনও ভরসা ছিল কনসাল জেনারেল আর্চারকে ব্লাডের সঙ্গে তার গোপন বৈঠকের প্রেক্ষিতে ওয়াশিংটনে প্রেরিত তার রিপোর্টের ওপর। আশা ছিল কনসাল জেনারেলের রিপোর্টকে ওয়াশিংটন আস্থায় আনবে এবং জান্তাকে বাধ্য করাতে পারবে ক্ষমতা হস্তান্তরে। অথচ তখনও তিনি জানতেন না তার সম্পর্কে ফার্ল্যান্ডের পর্যবেক্ষণ এবং ইসলামাবাদ স্থ সিআইএ স্টেশন প্রধান উলফে রিপোর্টের কথা। তাছাড়া শেখ মুজিব তখন হয়তো বিশ্বাস করেননি যে ইয়াহিয়া খানের হাত থেকে জান্তা ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। এ ব্যাপারে তিনি জিডব্লিউ চৌধুরী কি বলেন দেখা যাক। এ বিষয়ে আমার পর্যবেক্ষণ হচ্ছে যে ফেব্রুয়ারিতে আহসানের মতোই ইয়াহিয়াকে অপসারণ করে হামিদকে বসানো হতো। তিনি হয়তো খুশি মনেই বিদায় নিতেন, কিন্তু কিছু কিছু কারণে জান্তা ইয়াহিয়াকে ধরে রাখে। ওয়াশিংটন এবং পেকিংয়ের মধ্যে সম্পর্ক উন্নয়নের যে দায়িত্ব নিক্সন তার ওপর অর্পণ করে, সে প্রেক্ষিতে ইয়াহিয়ার অপসারণে বা ইস্তফাদানে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে ওয়াশিংটন ও পেকিংয়ের যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতো সে সম্পর্কে তারা সচেতন ছিল। ইয়াহিয়া যে ফেব্রুয়ারি মাসেই ক্ষমতা হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বসেছিলেন তা শেখ মুজিব সম্ভবত অনুধাবনই করতে পারেননি। তাই 7 মার্চ বিকেলে রেসকোর্স ময়দানে প্রদত্ত ভাষণে 25 মার্চে অনুষ্ঠেয় জাতীয় পরিষদ অধিবেশনে যোগদানের প্রশ্নের আগের দিন সন্ধ্যায় ইয়াহিয়ার সঙ্গে টেলিফোন আলাপ এবং তাকে প্রেসিডেন্ট করার তার প্রতিশ্রুতির আলোকে 4টি শর্ত আরোপ করলেন তিনি। 1. সামরিক আইন তুলে নিতে হবে। 2. ক্ষমতা হস্তান্তর করতে হবে। 3. সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। 4. বাঙালি হত্যার কারণ খুঁজে বের করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতে হবে এবং যতদিন দাবি আদায় না হবে ততদিন চলবে অসহযোগ আন্দোলন। অবশ্য তিনি বক্তৃতায় একথাও বলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রাওয়ালপিন্ডি সেনা সদর দপ্তর শেখ মুজিবের এই ভাষণের প্রতিক্রিয়ায় ছিল এরকম যে সদর দপ্তরের টেলিফোনে আলাপকালে একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান যে প্রধান সামরিক আইন প্রশাসক বলেছেন এই পরিস্থিতিতে এটাই ছিল সবচেয়ে উত্তম ভাষণ। শেখ মুজিবের 7 মার্চের ভাষণকে অভিনন্দন জানায় পাকিস্তানের দক্ষিণপন্থী দলগুলো। কাউন্সিল মুসলিম লীগ নেতা মিয়া মমতাজ মোহাম্মদ খান দৌলতানা বলেন, শেখ মুজিবুর রহমানের দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং পাকিস্তানের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে তা গ্রহণ করতে হবে। পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম আজম অনতিবিলম্বে সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান এবং বলেন এভাবেই বর্তমান সংকট থেকে জাতির উত্তরণ ঘটতে পারে। পাকিস্তান কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামি ইসলামী পার্টির সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিক আহমদ বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমানের 4 দফা দাবি মেনে নিয়ে তার হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়েই বর্তমান সংকট সমাধান সম্ভব।
এর আগে 4 মার্চ পাকিস্তান তেহরিকে ইস্তিকলাল পার্টি প্রধান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খান বলেন, যদি এরপরও বর্তমান শাসকরা ক্ষমতা হস্তান্তর না করে তাহলে পূর্ব পাকিস্তানিদের সমর্থনে আমি আন্দোলন শুরু করব। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানকে সম্প্রতি পাকিস্তান প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করা হয়েছে এবং আওয়ামী লীগের 6 দফায় খারাপ কিছু নেই। শেখ মুজিবের 7 মার্চের ভাষণকে ইয়াহিয়া এবং পাকিস্তানের দক্ষিণপন্থী দলগুলো অভিনন্দন জানায় বটে, কিন্তু এই ভাষণ 6 দফাপন্থী ও 1 দফাপন্থীদের সরাসরি মুখোমুখি এনে দাঁড় করায়। কাজী জাফর মেননের কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলা সমন্বয় কমিটি ওই 7 মার্চেই এক প্রচারপত্রে বলা হয়, আমরা পূর্বেই বলিয়াছি যে নির্বাচনের মাধ্যমে আপোষে স্বাধীনতা আসিবে না পূর্ব বাংলার কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত তথা সমগ্র জনতার মুক্তির একমাত্র পথ সশস্ত্র জনতার বিপ্লব। ইতিহাস বারবার এই শিক্ষাই আমাদের দিয়েছে। কিন্তু ন্যাশনাল আওয়ামী পার্টি মোজাফফর তখনও এক পাকিস্তানের কাঠামোর মধ্যে বাঙালির মুক্তির পথ খুঁজে বের করার কথা বলছিল। পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি মোজাফফর আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেনের নামে 7 মার্চে প্রচারিত পার্টি গৃহীত পাকিস্তানের শাসনতন্ত্রের জন্য 17 দফা প্রস্তাবের 17 নম্বর প্রস্তাবে বলা হয়, পাকিস্তানকে একটি পূর্ণ স্বাধীন, সার্বভৌম ও জনকল্যাণ রাষ্ট্রে পরিণত করিতে হইবে। পরদিন 8 মার্চ পূর্ব পাকিস্তান ছাত্রলীগ সাধারণ স্বাধীনতার পক্ষে এক দুঃসাহসিক পদক্ষেপ নেয়। এদিনে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয় এবং দেশের সকল ছাত্রলীগ শাখা কমিটিকে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ শাখা কমিটি গঠনের নির্দেশ দেয়। ছাত্রলীগ এই দিনে তার সংগঠনের ইতিহাসে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে আরেকটি সাহসী প্রস্তাব গ্রহণ করে। সংগঠনের নামের আগে পূর্ব পাকিস্তান শব্দ বর্জনের সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় কমিটির প্রস্তাবে বলা হয়, অধ্যকার এই সভা আগামী কাউন্সিল অধিবেশন পর্যন্ত পূর্ব পাকিস্তান ছাত্রলীগের পরিবর্তে শুধুমাত্র ছাত্রলীগ ব্যবহৃত হইবে। একই দিনে গেরিলা যুদ্ধের রণকৌশল সংক্রান্ত এবং এই ধরনের যুদ্ধে ব্যবহার উপযোগী অস্ত্র বিষয়ক একটি বেনামি প্রচারপত্র বিলি করা হয়। পরদিন 9 মার্চ ন্যাশনাল আওয়ামী পার্টি সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীনতার ডাক দিয়ে বলেন, আসুন আমরা ঘোষণা করি যে পূর্ণ স্বাধীনতা অর্জনই আমাদের লক্ষ্য, এর চেয়ে কম কিছু নয়। আসুন এই আন্দোলনকে আমরা সত্যিকারের স্বাধীনতা অর্জনের জন্য দ্বিতীয় ও শেষ পর্যায়ের মরণপণ সংগ্রামে পরিণত করি। সত্যিকারের জাতীয় মুক্তির আর কোনো পথ নেই। একই দিনে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা লেনিনবাদী এক প্রচারপত্রে বলেন, মুক্তির জন্য শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন নয়, হরতাল, ধর্মঘট নয়, অস্ত্র হাতে লড়াই করুন, শত শত হত্যার বদলা নিন, পূর্ব বাংলা মুক্ত করুন, গণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েম করুন। ওই একই দিনে অর্থাৎ 9 মার্চে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি মনি সিং এই মুহূর্তের জরুরি কর্তব্য বলে উপদেশ দান করে 6 দফার মাধ্যমে স্বাধীনতা অর্জনের আহ্বান জানিয়ে এক প্রচারপত্রে বলেন, কোন নেতা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হইয়া গিয়াছে বলিয়া ধ্বনি তুলিয়া আজিকার গণসংগ্রামের উদ্দীপনা, সংকল্প ও প্রস্তুতিতে ফাটা আনিয়া দিতে চাহিতেছেন। নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর, সামরিক শাসন প্রত্যাহার প্রভৃতি যে দাবিগুলো আওয়ামী লীগ প্রধান উত্থাপন করিয়াছেন, সেগুলি আদায় করিতে পারিলে স্বাধীন বাংলা কায়েমের সংগ্রামে সুবিধা হইবে। ইহা উপলব্ধি করিয়া এই দাবির পেছনে কোটি কোটি জনগণকে সমবেত করা এবং এই দাবিগুলো পূরণে ইয়াহিয়া সরকারকে বাধ্য করা, ইহা হইল এই মুহূর্তের জরুরি কর্তব্য। এর আগে 25 ফেব্রুয়ারি 1971 সালের এই পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির নেয়া এক রাজনৈতিক প্রস্তাবের 3 নম্বর প্রস্তাবে মাওলানা ভাসানী এবং স্বাধীনতাকামীদের বিরুদ্ধে বলা হয়, অন্যদিকে কিছু উগ্র বাঙালি জাতীয়তাবাদী তথাকথিত স্বাধীন পূর্ব বাংলার নামে অবাঙালি বিরোধী জিকির তুলিয়া এবং মাওলানা ভাসানীর স্বাধীন পূর্ব পাকিস্তানের আওয়াজ তুলিয়া জনগণের মনে পশ্চিম পাকিস্তানের জনগণ বিরোধী মনোভাব গড়িয়া তুলিয়া অবস্থা আরও জটিল ঘোরালো করিয়া তুলিয়াছে। এবং ওই রাজনৈতিক প্রস্তাবের 5 নম্বর প্রস্তাবে বলা হয়, এই সংগ্রামের সফলতার জন্য উগ্র বাঙালি জাতীয়তাবাদের অবাঙালি জনগণ বিরোধী এবং মাওলানা ভাসানী পশ্চিম পাকিস্তানের জনগণ বিরোধী জিগিরের মুখোশ আমাদের খুলিয়া দিতে হইবে।
পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি মনি সিংয়ের তার রাজনৈতিক প্রস্তাবে মাওলানা ভাসানী ও স্বাধীনতাকামীদের মুখোশ খুলে ফেলতে বলে এবং এও বলে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান উত্থাপিত দাবি আদায় করতে পারলে স্বাধীন বাংলা কায়েমের সুবিধা হবে। পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির কথিত শেখ মুজিবের ওই দাবি তথা 6 দফা সম্পর্কে মুসলিম লীগ সমর্থক দক্ষিণপন্থী করাচির দৈনিক দ্য ডন কিন্তু ভিন্ন কথা বলে। দ্য ডন মনে করেনি যে স্বাধীনতার কোনো দাবি 6 দফাতে রয়েছে। 28 ফেব্রুয়ারি 1971 দ্য ডন লেখে, ফেডারেল পদ্ধতির জন্য 6 দফা আমাদের দেশের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের পক্ষে একটি ন্যায়সঙ্গত এবং বাস্তবানুগ কর্মসূচি। দ্য ডন ছাড়াও অন্যান্য দক্ষিণপন্থী দলগুলো যেমন কাউন্সিল মুসলিম লীগ, জামাতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, জাস্টিস পার্টি, তাদের কথা আগেই উল্লেখ করা হয়েছে। তারাও মনে করেননি যে 6 দফার মধ্যে স্বাধীনতার দাবি আছে। সে কারণে তারা শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানায়। কিন্তু পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি 6 দফার মধ্যে স্বাধীনতা খুঁজে পায়, আর কেউ না পেলেও। পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির 6 দফার মাধ্যমে স্বাধীনতা আসবে বলে মনে করলেও স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ এবং তার নেতৃত্বাধীন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ তা কদাপিও মনে করেনি। তাই তারা স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতিতে নেমে পড়ে। 7 মার্চের দুদিন পর অর্থাৎ 9 মার্চ সন্ধ্যায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা হাসানুল হক ইনু ও শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে একদল তরুণ এক অসম সাহসী ডাকাতি সংগঠিত করে ঢাকা বিজ্ঞান গবেষণাগারের হামলা চালায় বিস্ফোরক সংগ্রহের জন্য। পরদিন খবরের কাগজে এই ডাকাতির সংবাদ পড়ে চমকে ওঠে বাংলার মানুষ। একদফাপন্থী স্বাধীনতাকামীরা সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি যখন নিচ্ছে, শেখ মুজিব তখন আপোষের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর জুলফিকার আলী ভুট্টো ও সামরিক জান্তা হামলা প্রস্তুতি করার চেষ্টায় গতি সঞ্চার করে চলছে। হামলা প্রস্তুতি চূড়ান্ত করার জন্য জান্তাকে আরও সময় করিয়ে দেওয়ার লক্ষ্যে ভুট্টো নামেন নতুন খেলায়। 14 মার্চ বলেন, পূর্ব পাকিস্তানের শাসনভার আওয়ামী লীগের হাতে এবং পশ্চিম পাকিস্তানের শাসন ক্ষমতা পিপিপি তথা পাকিস্তান পিপলস পার্টির হাতে দিতে হবে। এতে অবস্থা আরও জটিল হয়ে ওঠে। সমঝোতা বৈঠকের নামে পূর্ব বাংলার মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখার জন্য জান্তা ইয়াহিয়াকে 15 মার্চ ঢাকায় পাঠায়। ইতোমধ্যে ঢাকায় এসে পড়েন জান্তার অন্যতম সদস্য লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। তার হাতে সকল ক্ষমতা হস্তান্তর করে গভর্নর এস.এম. আহসান ও লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খান বিদায় নিয়ে চলে যান পশ্চিম পাকিস্তানে। আর প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে আসেন জান্তার সদস্য জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল ওমর, মেজর জেনারেল আকবর ও পাকিস্তান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রধান এ.এন. রিজভী। এরা ছাড়া আরও আসেন কমান্ডো বাহিনী প্রধান মেজর জেনারেল মির্জা খান। তার ওপর দায়িত্ব অর্পিত হয়ে শেখ মুজিবকে আটকের। প্রেসিডেন্ট ইয়াহিয়া ও শেখ মুজিব দুজনের বৈঠকে বসেন 16 মার্চ বেলা 11টায়। এই বৈঠকে দুজনের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে একটি আপোষ সমঝোতা হয়ে যায়, পাকিস্তানের অখণ্ডতাকে অটুট রেখেই। পরদিন 17 মার্চ দুপক্ষ মুখোমুখি হলে নিজস্ব পরামর্শকদের নিয়ে এবং 20 মার্চ এক প্রকার স্পষ্ট হয়ে যায় যে 16 মার্চের আপোষ সফর আলোকে ইয়াহিয়া শেখ মুজিবকে আরও ছাড় দিতে রাজি এবং সামরিক আইন প্রত্যাহার ও ক্ষমতা হস্তান্তরে তিনি কম বেশি প্রস্তুত হয়ে গেছেন। ইয়াহিয়া এই ছাড় দেওয়াতে উদ্বিগ্ন হয়ে ওঠে জান্তা। তাকে সতর্ক করে দেয়া হয় যে তিনি অতিমাত্রায় ছাড় দিচ্ছেন। শেখ মুজিবকে ছাড় দেয়া নিয়ে ইয়াহিয়াকে দেয়া জান্তার সতর্কবাণী সম্পর্কে রাওয়ালপিন্ডি প্রধান সামরিক আইন প্রশাসক দপ্তরের আইন বিশেষজ্ঞ এবং প্রেসিডেন্টের পরামর্শক দলের চতুর্থ ব্যক্তি কর্নেল হাসান জি.ডব্লিউ. চৌধুরীকে জানান, শেখ মুজিব এবং তার দলের সাথে বৈঠকের পর প্রতিদিন ইয়াহিয়াকে বসতে হতো জান্তার সঙ্গে। তিনি শেখ মুজিবকে যে ছাড় দিচ্ছেন তাতে জাতীয় সরকারকে দুর্বল করার ভয়াবহ পরিণতি সম্পর্কে তাকে হুঁশিয়ারি করে দেয় জান্তা। আপোষ সমঝোতা সম্পর্কে আভাস পাওয়া গেল পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস মার্চ উপলক্ষে 22 মার্চে দেয়া প্রেসিডেন্ট ইয়াহিয়ার ভাষণে। পূর্ব ও পশ্চিমাঞ্চল একটি সমন্বিত পদ্ধতিতে একটানে একযোগে এবং স্বাচ্ছন্দ্যে বসে সাধারণ লক্ষ্যে যাতে কাজ করে যেতে পারে, আমাদের নির্বাচিত প্রতিনিধিদের জন্য সে মঞ্চ এখন তৈরি হয়ে গেছে।
ওই একই দিনে 22শে মার্চ শেখ মুজিব বলেন, যদি তারা অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেন তাহলে সম্ভবত আমরা বন্ধু হিসেবে এখনও বাস করতে পারব। একই দিনে পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি সভাপতি খান আব্দুল ওয়ালি খানকে তিনি বলেন যে তিনি এখনও পর্যন্ত অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী। সাংবাদিক অ্যান্থনি মাসকারেন হাস জানাচ্ছেন আমাদের এ তথ্য। 1971 সালের 22শে মার্চ তারিখে ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা খান আব্দুল ওয়ালি খান তাকে প্রশ্ন করেছিলেন, শেখ সাহেব, আমাকে বলুন, আপনি কি এখন পর্যন্ত অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করেন? মুজিবের উত্তরে বলেন, খান সাহেব, আমি একজন মুসলিম লীগপন্থী। মুজিবের উত্তরে তাৎপর্য এই যে খান ওয়ালি খান 1948 সালে উপমহাদেশ বিভক্তির বিরোধিতা করেছিলেন বলে তিনি তাকে ভর্ৎসনা করলেন এবং তাকে স্মরণ করিয়ে দিলেন যে তিনি অর্থাৎ শেখ মুজিব কেবল পাকিস্তান আন্দোলনকেই সমর্থন করেননি, এখন পর্যন্ত এর ধারণার প্রতি অনুগত রয়েছেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া ও শেখ মুজিবের ভাষ্য অনুযায়ী বৈঠকে আলাপ আলোচনা কতটুকু সফল হয়েছিল, আপোষ সমঝোতার তারা কতদূর পৌঁছেছিলেন, এই বিষয়ে জিডব্লিউ চৌধুরীর বক্তব্য সবিশেষ প্রণিধানযোগ্য। আমাকে দেয়া তার এক ব্যক্তিগত সাক্ষাৎকারের কথায় আগে আসে। সাক্ষাৎকারে তিনি বলেন, শেষের দিকে একেবারে আর্মি অ্যাকশন নেয়ার পূর্ব মুহূর্তে ইয়াহিয়া যে প্রস্তাবে রাজি হয়েছিলেন, আমি মনে করি 6 দফার প্রায় 90 তার মধ্যে ছিল। প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে আপোষ সমঝোতায় আসা সত্ত্বেও শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতায় যেতে পারল না কেন, জিডব্লিউ চৌধুরী তার দ্য লাস্ট ডেজ অব ইউনাইটেড পাকিস্তান গ্রন্থে আরও পরিষ্কার করে বলেছেন। পাকিস্তান সরকার প্রকাশিত শ্বেতপত্রের খসড়া ঘোষণাপত্রের সংক্ষিপ্তাসার দেয়া হয়। 1971 সালের মে মাসে আমি এক ব্যক্তিগত সফরে ইসলামাবাদে এবং ঢাকা যাই। তখন এর পুরো মূল অংশটি পড়ি। ঢাকা সংলাপের মূল কপি আমার কাছে ভিন্নতর চিত্র তুলে ধরে। শ্বেতপত্রের আপোষের কথা যা বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি আপোষ করা হয়। কেন্দ্রীয় সরকার বাংলাদেশ রাজ্য এর মধ্যে সম্পর্কের ভিত্তি করা হয় 1971 সালের জানুয়ারি মাসে ইয়াহিয়ার জন্য আমি যে ফর্মুলা তৈরি করে দিয়েছিলাম সেটাকে। তার ভিত্তি ছিল অখণ্ড পাকিস্তান সহ 6 দফা। পীরজাদাকে আমি জিজ্ঞেস করি কেন শ্বেতপত্রের পুরো বিবরণ প্রকাশ করা হলো না। এতে তার জবাব ছিল, চাপ প্রয়োগের মধ্য দিয়ে একটি ঘোষণাপত্র তৈরি করা হয় এবং সতর্ক করে দেয়া সত্ত্বেও শেখ মুজিবের সঙ্গে আপোষ সমঝোতায় আসায় ইয়াহিয়ার যেটুকু ক্ষমতা ছিল তাও কেড়ে নেয় জান্তা। ইয়াহিয়া অথর্ব হয়ে পড়েন। জুলফিকার আলী ভুট্টো প্রথম দিকে ঢাকা সংলাপে আসতে চাননি, কিন্তু আপোষ সমঝোতার খবর পৌঁছতেই 21 তারিখে চলে আসেন ঢাকায়। 22 মার্চ বসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া ও শেখ মুজিবের সঙ্গে। জান্তার হয়ে আপোষ সমঝোতা বানচালের জন্য তিনি বলেন, সামরিক আইন প্রত্যাহার করা যাবে না। 14 মার্চে তোলা পাকিস্তানের 2 অংশের সংখ্যাগুরু দলের হাতে আলাদা আলাদাভাবে ক্ষমতা হস্তান্তরকরণ বিষয়ক তার সেই দাবির প্রতি রইল অনড়। অপরদিকে আপোষ সমঝোতার খবর রাষ্ট্র হয়ে পড়ায় এক দফাপন্থী স্বাধীনতাকামীরা এবার প্রতিরোধে নামে। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস 23 মার্চকে প্রতিরোধ দিবস ঘোষণা করে পল্টন ময়দানে মার্চ মিছিল করেন। আনুষ্ঠানিকভাবে তোপধ্বনির মাধ্যমে তোলা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। রাইফেলের ফাঁকা আওয়াজ করে 21 বার তোপধ্বনি করেন কামরুল ইসলাম খসরু এবং পিস্তল ফুটিয়ে পতাকা তোলেন হাসানুল হক ইনু। গীত হল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের 4 নেতা নূরে আলম সিদ্দিকী, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ ও আব্দুল কুদ্দুস মাখন সালাম জানান বাংলাদেশের পতাকাকে। এরপর তারা স্বাধীনতার আকাঙ্ক্ষায় দীপ্ত 4টি প্লাটুনের অভিবাদন গ্রহণ করেন আমার সোনার বাংলার ব্যান্ডের তালে তালে। এই মুহূর্ত থেকে আমার সোনার বাংলা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদায় গেল অভিষিক্ত হয়ে। অভিবাদন পর্ব শেষ হতেই আসম রব একটি খণ্ড মিছিল নিয়ে বেরিয়ে পড়েন শেখ মুজিবের বাসভবনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা তুলে দেন তার বাড়ির গেটে। অথচ শেখ মুজিবের বাড়িতে যাওয়ার কোনো প্রোগ্রামই ছিল না স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নেতৃত্বের। শেখ মুজিব ও ইয়াহিয়ার মধ্যে সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হল 22শে মার্চ।
ইয়াহিয়ার দলের মুখ্য আলোচক পাকিস্তান প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান এম আহমদ বৈঠকে খসড়া ঘোষণাপত্রের সংশোধনীয় অনুমোদন করিয়ে নেন। বৈঠক শেষে 25 তারিখে শেখ মুজিব বলেন, সমস্যার রাজনৈতিক সমাধানে আমাদের কর্তব্য সম্পন্ন করেছি এবং প্রাণপণ চেষ্টা নিয়োজিত করেছে। একই দিনে তিনি নতুন নির্দেশ জারি করলেন, বললেন, টেলিফোন ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, কেবল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এবং টেলিগ্রাম ওয়ার্কশপে সকল উৎপাদন বিভাগ অনতিবিলম্বে চালু হবে। তিনি পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন। 24 মার্চ বৈঠকে অনুমোদিত খসড়া ঘোষণাপত্রটি লেফটেন্যান্ট জেনারেল SMG পীরজাদার সঙ্গে বৈঠকের পর চূড়ান্তভাবে গৃহীত হবার কথা ছিল। পীরজাদারই জানানোর কথা ছিল অনুষ্ঠেয় বৈঠকের সময়। পীরজাদার তরফ থেকে কোনো সাড়া এলো না। এম আহমদ 25 তারিখ সকালেই রওনা দেন করাচির উদ্দেশ্যে বিনা নোটিশে। এর অর্থ হামলার প্রস্তুতি চূড়ান্ত হয়ে যাওয়া। পশ্চিম পাকিস্তান থেকে আগত রাজনৈতিক দলের নেতারা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েন। যেন আসন্ন মহাপ্রলয়ের সংকেত পেয়ে গেছে ভীত সন্ত্রস্ত পক্ষীকুল। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে প্রাণপণ। ইতোমধ্যে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বিদেশিদের ঢাকা ত্যাগ শুরু হয়ে যায়। বিদেশি মিশনগুলো তাদের লোকজনকে সরানোর কাজও সম্পন্ন করে ফেলে। ইতিহাসের আরেকটি ভয়াবহতম নরমেধ যজ্ঞ সংগঠনের চূড়ান্ত সময় নির্ধারণ করে ফেলে জান্তা। 26 মার্চ রাত 1টায় পরিচালিত হবে হামলা। বর্বর পাকিস্তানি বাহিনী তৈরি হয়েই বসেছিল, অপেক্ষায় ছিল চূড়ান্ত আদেশের। 25 তারিখ সকাল 11টায় জেনারেল টিক্কার কাছ থেকে নির্দেশ গেল ঢাকা সেনানিবাসে জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল খাদিম হোসেন রাজার কাছে। বিলম্ব তার সই ছিল না। নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা আগে 25 তারিখে রাত 11:30টায় খাদিম হোসেন রাজা খুলে দিলেন ঢাকা সেনানিবাসের গেট। ট্যাঙ্ক, কামান, মর্টার, মেশিনগানে সজ্জিত হয়ে বেরিয়ে আসে তৈমুরীয় দানবরা। হাজার হাজার নিরস্ত্র নিরপরাধ খেটে খাওয়া সাধারণ মানুষের প্রাণ নেয় কেড়ে। স্বেচ্ছা বন্দিত্ব বরণ করলেন শেখ মুজিব এবং বেজে উঠল মোহাম্মদ আলী জিন্নাহর স্বপ্নের অখণ্ড পাকিস্তানের মৃত্যু ঘণ্টা। আর বাঁধল আটঘাট। 25 মার্চ হামলার পর এবং সিএইএ আটঘাট বেঁধে তৈরি হয়েছিল। 25 মার্চ রাতের হামলার পর দলে দলে হিন্দু মুসলমান, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যুবা সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিতে শুরু করে। আর 30 মার্চ এর প্রশিক্ষণ কেন্দ্র ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যান্ড অ্যানালিসিসের ডিরেক্টর কে সুব্রমানিয়ম ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আয়োজিত এক সিম্পোজিয়ামে বলেন যে বিষয়টি ভারতের উপলব্ধিতে আনতে হবে। সেটা হলো পাকিস্তানের ভাঙন আমাদের স্বার্থেই আসবে, এ জাতীয় সুযোগ কখনো আসবে না। কে সুব্রমানিয়ম যৌথভাবে মোহাম্মদ আইয়ুব এবং তার লেখা দ্য লিবারেশন ওয়ার গ্রন্থের ভূমিকায় লেখেন, ভারতের জন্য এটা এমন একটি ঘটনা যা শতাব্দীতে আর ঘটেনি। এর প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর যখন 25 মার্চ হামলাকে অখণ্ড পাকিস্তানকে খণ্ডিত করার জন্য শতাব্দীর বিরল ঘটনা হিসেবে দেখতে পান, সেক্ষেত্রে তার প্রস্তুতি যে কতটা সম্পন্ন করে ফেলে তা সহজেই অনুমেয়। পূর্বশর্ত অধ্যায়ে আমরা দেখেছি ভারতের 6 ডিভিশনের এক বিশাল বাহিনী আগে থেকেই ঘিরে রেখেছিল পূর্ব পাকিস্তানের চারদিক। উপরন্তু 9 মার্চে অনুষ্ঠেয় ভারতীয় পার্লামেন্ট নির্বাচনের অজুহাতে কাশ্মীরের লাদাখ অঞ্চল থেকে পশ্চিম বাংলায় সরিয়ে আনা হয় 4th মাউন্টেন ডিভিশন। এই প্রস্তুতিকে সামনে রেখে বাংলাদেশ মুক্ত করার লক্ষ্যে কে সুব্রমানিয়ম একাই কেবল পূর্ব বাংলায় সামরিক কার্যক্রম গ্রহণ করার কথা বলেন না, তার সঙ্গে কণ্ঠ মেলার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিজের দল কংগ্রেস ও বিরোধী দলের কিছু সদস্য, কণ্ঠ মেলান অবসরপ্রাপ্ত কয়েকজন জেনারেলও। তারা প্রধানমন্ত্রীর প্রতি অবিলম্বে পূর্ব বাংলায় সামরিক কার্যক্রম গ্রহণের আহ্বান জানালেন। ভারতীয় সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেটর্স ডেপুটি ডাইরেক্টর মেজর জেনারেল সুখান সিং এ সম্পর্কে আমাদের জানাচ্ছেন, কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল অবিলম্বে সামরিক কার্যক্রম গ্রহণের পক্ষে প্রকাশ্যে এই যুক্তি উত্থাপন করে বলেন, সমুদ্রপথে ভারী অস্ত্রশস্ত্র ও রসদপত্র আনিয়ে পাকিস্তান সেনাবাহিনী নিজেকে শক্তিশালী করার আগেই পূর্বাঞ্চলকে মুক্ত করতে হবে। তারা যুক্তি দেখালেন,
ভারত পাকিস্তানকে যত বেশি সময় দেবে, সামরিক দিক দিয়ে কার্যক্রম তত বেশি ব্যয়বহুল হবে। কার্যক্রম গ্রহণের সময় এখনই, তারা সমস্বরে বললেন। তাদের কেউ কেউ সেনাবাহিনী প্রধান জেনারেল SHF মানেকশকে এই বলে অভিযুক্ত করেন যে তিনি শীতল মনোভাব দেখাচ্ছেন। এইরকম গুজব রটে যে অর্থমন্ত্রী YV চ্যাবনের সমর্থন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম মিসেস ইন্দিরা গান্ধীকে অবিলম্বে সামরিক কার্যক্রম গ্রহণের কথা বলেন এবং এই ব্যাপারে জেনারেল শ্যাম মানেকশের যদি কোনো বিভ্রান্তি থেকে থাকে সেক্ষেত্রে তাকে সরিয়ে দেবার পরামর্শ তারা দেন। বলা হয়, এই যুক্তি উত্থাপন করেন যে ঈশ্বর প্রদত্ত এই সুযোগকে কোনো অবস্থাতেই হাতছাড়া করা উচিত হবে না। অবিলম্বে সামরিক কার্যক্রম গ্রহণের অর্থ বর্ষা মৌসুমের আগে যুদ্ধ শুরু করা এবং তার সমাপ্তি ঘটানো। YV চ্যাবন, জগজীবন রাম, অবসরপ্রাপ্ত জেনারেলরা এবং কে সুব্রমণিয়মের সমর্থকরা সেটাই চাইছিলেন। কিন্তু ইন্দিরা গান্ধী দূরদর্শী রাজনীতিক। তিনি জানতেন বিদ্যমান পরিস্থিতিতে সামগ্রিক কার্যক্রম গ্রহণ অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল বলে গণ্য হবে। এতে যে ঝুঁকি বিদ্যমান তা ভারত নিতে পারে না। ঝুঁকিটা হলো, ইচ্ছে করলে কোনো আঞ্চলিক শক্তি ক্ষুদ্রতর প্রতিবেশীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করতে পারে না, যতক্ষণ না সে কোনো না কোনো পরাশক্তির সমর্থনপুষ্ট হচ্ছেন। পরাশক্তির সমর্থন বা অসমর্থন হলো আজকের বিশ্বের সকল ক্ষুদ্র অথবা আয়তনে বৃহৎ দেশের শক্তিমাত্রার পরিচায়ক। তাই পূর্ব বাংলায় সামরিক কার্যক্রম গ্রহণের আগে যে কোনো পরাশক্তির সমর্থন ভারতের জন্য অপরিহার্য হয়ে পড়ে এবং প্রয়োজন পড়ে ভারতের জন্য বিশ্ব জনমতেরও। মিসেস ইন্দিরা গান্ধী এ কারণে অবিলম্বে সামরিক কার্যক্রমের প্রস্তাব বাতিল করে দেন। 1971 সালে উপমহাদেশের ক্ষেত্র পরাশক্তিগুলোর ভূমিকা কী ছিল? ভারতের জানা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন দৃঢ় সমর্থন নিয়ে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানের পেছনে। 25 মার্চের বর্বরোচিত হামলার বিরুদ্ধে সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষ যখন প্রতিবাদে উচ্চকিত হয়ে ওঠে, তখন মার্কিন প্রশাসন শুধুমাত্র উদ্বেগ প্রকাশের মধ্য দিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র 1971 সালের 26 মার্চ বলেন, আমরা উদ্বেগের সঙ্গে ঘটনা প্রবাহের প্রতি নজর রাখছি। 2 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক বিবৃতিতে পাকিস্তানি জনগণের জীবনহানি ও দুঃখ কষ্ট ভোগে উদ্বেগ প্রকাশ করা হয় মাত্র। আর চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই 13 এপ্রিল প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে প্রেরিত এক বার্তা বলেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাপক জনগণ থেকে গুটি কয়েক ব্যক্তিকে আলাদা করা, যারা পাকিস্তানের অখণ্ডতা বিনাশ করতে চায়। ওই বার্তায় ভারতীয় আগ্রাসনের মুখে পাকিস্তানকে দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেন তিনি। অথচ আশ্চর্যের ব্যাপার এই যে ভয়ঙ্কর নরহত্যাযজ্ঞ সংগঠিত করে ইয়াহিয়ার সামরিক বাহিনী, সে বিষয়ে একটি বাক্য চৌ এন লাই তার বার্তায় উল্লেখ করেন না। একমাত্র সোভিয়েত ইউনিয়ন সামরিক বল প্রয়োগ, প্রাণহানি ও নিপীড়নের উদ্বেগ প্রকাশই করেন না, কেবল প্রতিবাদও জানায়। সোভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই পোদগোর্নি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে প্রেরিত এক চিঠিতে বলেন, শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের বন্দী করায় এবং নির্যাতন করায় সোভিয়েত ইউনিয়ন উদ্বেগ বোধ করছে। এইসব নেতারা হালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের সন্দেহাতীত সমর্থন লাভ করেছিলেন। আমরা বিশ্বাস করি যে জটিল সমস্যার উদ্ভব হয়েছে, বল প্রয়োগ না করে রাজনৈতিকভাবে তার সমাধান করা যায় এবং করতে হবে। সোভিয়েত ইউনিয়ন পাকিস্তান সেনাবাহিনী সংগঠিত নরমেদ যজ্ঞের প্রতিবাদ করলেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অথবা পূর্ব বাংলায় ভারতীয় সর্বাত্মক সামরিক কার্যক্রমে সক্রিয় সমর্থন নিয়ে এগিয়ে আসবে, এই আস্থা কখনোই সোভিয়েতের ওপর আনতে পারেননি মিসেস ইন্দিরা গান্ধী। কেননা শুরু থেকেই সোভিয়েত ইউনিয়ন পূর্ব বাংলার ব্যাপারে একটি রাজনৈতিক সমাধানের কথা বলতে থাকে, বাংলাদেশের স্বাধীনতার কথা নয়। কারণ সোভিয়েত কমিউনিস্ট পার্টি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে জাতীয় মুক্তি আন্দোলন মনে করেনি। তাই 1971 সালের মে মাসের কোনো এক সময় ভারতীয় কমিউনিস্ট পার্টির ইলা মিত্র এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনি সিংকে যেতে হয়েছিল মস্কোতে। যেতে হয়েছিল সোভিয়েত কমিউনিস্ট পার্টিকে বোঝানোর জন্য যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ জাতীয় মুক্তিযুদ্ধ এবং এই যুদ্ধের মধ্যে সমাজতান্ত্রিক সমাজ গঠনের উপাদান রয়েছে। ইলা মিত্র এবং মনি সিং এর মস্কো থেকে ঘুরে আসার পরেই সোভিয়েত কিছুটা নমনীয় হয়। তথাপি 1971 সালের 9 নভেম্বর আগ পর্যন্ত
তাদের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ জাতীয় মুক্তি আন্দোলন হিসেবে প্রকাশ্য স্বীকৃতি লাভ করে না। নভেম্বর একটি সোভিয়েত সংসদীয় প্রতিনিধি দল আসে ভারত সফরে। সংসদীয় দলের নেতা ভি কুদ্রিয়াভেৎসেভ 9 তারিখে দিল্লিতে বলেন, বাংলাদেশের যে সংগ্রাম চলছে তা জাতীয় মুক্তি আন্দোলন এবং তার মধ্যে গৃহযুদ্ধের উপাদান রয়েছে। অবশ্য বক্তব্যে তিনি পাকিস্তানের কাঠামোর মধ্যে বাংলাদেশ সমস্যা সমাধানের সম্ভাবনাকে বাতিল করে দেন না এবং এই সমস্যা ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সশস্ত্র সংঘর্ষ ডেকে আনবে না বলেও তিনি মন্তব্য করেন। এখানে তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই বোদগোর্নির উক্তি স্মর্তব্য। 1971 সালের 10 অক্টোবর উত্তর ভিয়েতনাম যাবার পথে প্রেসিডেন্ট বোদগোর্নি দিল্লিতে যাত্রা বিরতি করেন। তার সম্মানে দেয়া এক ভোজসভায় তিনি বলেন, আমরা মনে করি সামরিক সংঘাতের দিকে আরও ঝুঁকে পড়াকে রোধ করতে হবে। মস্কোর ধারণা সম্ভবত এরকম ছিল যে রাজনৈতিক সমাধানের পথ তখনও রুদ্ধ হয়ে যায়নি এবং সেটাই ছিল তার কাম্য। কেননা উপমহাদেশের দুই দেশ ভারত এবং পাকিস্তান আবার আরেকটি সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হোক, সোভিয়েত ইউনিয়ন তা চায়নি। এ কারণে যে 1965 সালে পাক ভারত যুদ্ধে তাশখন্দ চুক্তি সম্পাদনে যে ভূমিকা সে পালন করে এবং এর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে তার যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তার মাধ্যমে সে পাকিস্তানকে মার্কিন প্রভাবমুক্ত করার চেষ্টায় ছিল। আরেকটি ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের মধ্যে পাকিস্তানের সঙ্গে তার সেই সম্পর্ক বিনষ্ট হবার সম্ভাবনায় শুধু প্রত্যক্ষ করে না সোভিয়েত রাশিয়া, উপরন্তু পাকিস্তানের অধিক মাত্রায় মার্কিন প্রভাবাধীন হয়ে পড়ার সম্ভাবনাও তার সামনে স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু 1 কোটি শরণার্থীর চাপ মুক্ত হতে গেলে ভারতের পক্ষে সর্বাত্মক যুদ্ধে যাওয়া ছাড়া উপায়ও ছিল না। এক্ষেত্রে বিখ্যাত মার্কিন সাংবাদিক জ্যাক অ্যান্ডারসনের বক্তব্য সবিশেষ প্রনিধানযোগ্য। কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় যে বস্তুত যুদ্ধ শুরু হয়ে যায় 25 মার্চ 1971 থেকেই, যখন ইয়াহিয়া তার সামরিক বাহিনীকে সন্ত্রাসের রাজত্ব কায়েমের আদেশ দেন। যখন সীমান্তের অপর পারে গণহত্যা সংঘটিত হচ্ছে, তখন কোনো জাতি উদাসীন থাকতে পারে না। উপরন্তু এ নির্যাতন বিপুল সংখ্যক শরণার্থীকে ভারতে ঠেলে দেয়। ডিসেম্বরের শুরুর দিকে 1 কোটি পূর্ব পাকিস্তানি ক্ষুধার্ত এবং মানবেতর অবস্থার ভেতর দিয়ে এসে জড়ো হয় হাজার হাজার শরণার্থী ক্যাম্পে। এক অর্থে ভারতের বিরুদ্ধে এটি একটি আক্রমণাত্মক কার্যকলাপ। কেননা এমনিতে ভারত তার কোটি কোটি ক্ষুধার্ত জনগণের খাদ্য সংস্থানে ছিল কঠিন চাপের মধ্যে। তার ওপর একজন অবিমৃষ্যকারীর স্বেচ্ছাচারের দরুন সৃষ্টি হয় দলে দলে গৃহহীন মানুষের অতিরিক্ত চাপ। ইয়াহিয়ার সামরিক জান্তা 1970 সালের নির্বাচনে যে ভুল হিসেব কষে, তারই পুনরাবৃত্তি ঘটে 1971 সালে হিন্দু বিতাড়নের মধ্যে। সামরিক জান্তার হিসেব ছিল এই পূর্ব বাংলা থেকে হিন্দুদের সীমান্তের ওপারে ঠেলে দিলে ভারত যে অর্থনৈতিক সংকটের আবর্তে নিপতিত হবে, তাতে সে পাকিস্তানের দেয়া শর্তে রাজনৈতিক সমাধানের পথ বেছে নেবে। কিন্তু সামরিক জান্তার কল্পনাতেও আসেনি যে হিন্দুদের সাথে লাখ লাখ মুসলমানও সীমান্ত অতিক্রম করে আশ্রয় প্রার্থী হবে ভারতে। ফলে পুরো ঘটনাই বুমেরাং হয়ে ফিরে আসে এবং মিসেস ইন্দিরা গান্ধী এই শরণার্থী সমস্যাকেই করেন তার পক্ষে বিশ্ব জনমত গঠনের অন্যতম হাতিয়ার। বেরিয়ে পড়েন ইউরোপের বিভিন্ন দেশ সফরে। বক্তব্য রাখেন 27 মার্চ ভারতীয় পার্লামেন্টে দেয়া তার নিজের ভাষণের আলোকে। অবিলম্বে যুদ্ধের পক্ষে যারা, তাদের প্রশ্নের জবাবে 1971 সালের 27 মার্চ তিনি পার্লামেন্টে বলেন, আমি সেই সব সদস্যদের আশ্বস্ত করতে চাই যারা জিজ্ঞেস করেছেন সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা। অবশ্যই সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়। সময় উতরে যাবার পর সিদ্ধান্ত নেবার কোনো যৌক্তিকতা নেই। একই সময়ে আমাদেরকে আন্তর্জাতিক রীতিনীতিও অনুসরণ করে চলতে হবে। ইউরোপ সফরে বিশ্ব জনমত ভারতের অনুকূলে মোটামুটি এলেও মিসেস ইন্দিরা গান্ধীর পক্ষে যুদ্ধে নামা সম্ভব হয়ে ওঠে না সোভিয়েতের প্রত্যক্ষ সমর্থন ছাড়া। কারণ তিনি জানতেন যুদ্ধ শুরু হলে মার্কিন প্রশাসন পাকিস্তানের পাশে তো দাঁড়াবেই এবং চীন তার এলাকা থেকে আঘাত হানতে পারে। চীন যে যুদ্ধে নামার প্রস্তুতি নেয়, নভেম্বরের শেষ দিকে তা স্পষ্ট হয়ে ওঠে। চীনা যুদ্ধ প্রস্তুতির খবর সময় মতো সিআইএ জানিয়ে দেয় পেন্টাগনকে। সিআইএ তার রিপোর্টে বলে, কয়েক মাস যাবৎ তিব্বত এলাকায় যুদ্ধ প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
তিব্বতের ইয়াংতুং এলাকার ৫৩তম চীনা স্বতন্ত্র পদাতিক ডিভিশনের ১৫৭তম পদাতিক রেজিমেন্টের সৈন্যদের জরুরি উদ্দেশ্যে ডেকে পাঠানো হয়েছে। ইয়াংতুং হয়ে চীনারা সিকিম ও ভুটানের মধ্য দিয়ে ভারতের ভূমিতে পা রাখতে পারে। অবশ্য ভারতের ওপর জৈনিক হামলায় সোভিয়েত ইউনিয়ন নীরব দর্শকের ভূমিকায় থাকত না। দিল্লিতে রুশ রাষ্ট্রদূত নিকোলাই পেগোভ ভারতীয় কর্মকর্তাদের চীনা হামলার ব্যাপারে উদ্বিগ্ন না হবার জন্য বলেন। তিনি প্রতিশ্রুতি দেন যে চীনারা যদি আঘাত হানে সেক্ষেত্রে রুশরা ভিন্নমুখী আক্রমণ পরিচালনা করবে। ক্রেমলিনের কট্টরপন্থীরা চীনের লন নর হ্রদ এলাকায় আঘাত হানার পরিকল্পনা নেয়। এই এলাকাতে চীনের পারমাণবিক বোমা তৈরির প্রকল্প। ক্রেমলিনের কঠোরপন্থীদের এই মনোভাবের কথা জানতে পেয়ে জৈনিক নেতারা নিজেদের সংযত করেন। সিআইএর রিপোর্ট এবং ভারতীয় কর্মকর্তাদের দেয়া সোভিয়েত রাষ্ট্রদূতের প্রতিশ্রুতি বলে দেয় যে সম্ভবত ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধে পাকিস্তানের পক্ষে জৈনিক আক্রমণের বিষয়টি মিসেস ইন্দিরা গান্ধী আগে থেকেই হিসেবে আনেন। তাই সোভিয়েতের সাহায্য তার জন্য অপরিহার্য হয়ে পড়ে এবং তিনি মরিয়া হয়ে ওঠেন সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে সোভিয়েতকে জড়িত করেন ১৯৭১ সালের আগস্ট মাসের ৯ তারিখে সম্পাদিত ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির মাধ্যমে। চুক্তি সম্পাদনের পরপরই আরেকটি করণীয় সম্পন্ন করে ফেলেন ভারতীয় প্রধানমন্ত্রী। অক্টোবর মাসে এক চুক্তির মাধ্যমে ৮টি পৃষ্ঠে বেঁধে ফেলেন অস্থায়ী বাংলাদেশ সরকারকে। এই চুক্তি সম্পাদনের পর থেকেই মুক্তিবাহিনীর গেরিলা অপারেশন সুসংগঠিত করতে বিশেষ মনোযোগী হয়ে ওঠে ভারতীয় সেনা কর্তৃপক্ষ। এই চুক্তি গোপন ৭ দফা চুক্তি নামে খ্যাত, যা আজ পর্যন্ত দুদেশের সরকার বাংলাদেশ এবং ভারত প্রকাশ করেনি। চুক্তির শর্তগুলো হচ্ছে: ১. যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে। বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পদ পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। ২. বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। কতদিন অবস্থান করবে তার সময়সীমা নির্ধারণ করা হয়নি। ১৯৭২ সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্কে পুনর্নিরীক্ষণের জন্য দুদেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। ৩. বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। ৪. অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে। ৫. সম্ভবত ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান। মুক্তিবাহিনী সর্বাধিনায়ক নন এবং যুদ্ধকালীন মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবেন। ৬. দুদেশের বাণিজ্য হবে খোলা বাজার ভিত্তিক, তবে বাণিজ্যের পরিমাণ হিসেব হবে বছরওয়ারি এবং যার যা পাওনা সেটা স্টার্লিংয়ে পরিশোধ করা হবে। ৭. বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যদ্দূর পারে এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেবে। ১৯৭১ সালের অক্টোবর মাসে ভারতের সঙ্গে অস্থায়ী বাংলাদেশ সরকার সম্পাদিত এই ৭ দফা গোপন চুক্তির তথ্য আমাকে এক ব্যক্তিগত সাক্ষাৎকারে প্রদান করেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের দিল্লি মিশন প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী। অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষে ৭ দফা গোপন চুক্তিতে স্বাক্ষর করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। চুক্তিপত্র স্বাক্ষরদানের পরপরই তিনি মূর্ছা যান। ভারত অস্থায়ী বাংলাদেশ সরকারকে চুক্তিতে আবদ্ধ করায় কেন? এর চমৎকার জবাব দেয় পশ্চিমবাংলার নকশালবাড়ি আন্দোলনের নেতা চারু মজুমদারের ভাষ্যে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। শাসক শ্রেণীর এই আওয়াজ দেওয়া হয়েছে লুণ্ঠনের স্বার্থে। ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি এবং অস্থায়ী বাংলাদেশ সরকারের সঙ্গে ৭ দফা চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে যুদ্ধে লড়ার লক্ষ্যে সকল রাজনৈতিক করণীয় সম্পন্ন করে ফেলেন মিসেস ইন্দিরা গান্ধী। অন্যদিকে অক্টোবরেই ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মানেকশ তার বাহিনীকে একটি সর্বাত্মক যুদ্ধে লড়ার উপযুক্ত করে তোলেন। অবিলম্বে যুদ্ধ কার্যক্রমের পক্ষে যারা ছিলেন বর্ষা মৌসুম শুরু হবার আগেই বাংলাদেশকে মুক্ত করার আওয়াজ তুলেছিলেন যে কট্টরপন্থীরা, তাদেরকে ওই সময় জেনারেল মানেকশ এই বলে হতাশ করেন যে ভারতীয় সেনাবাহিনী একটি সর্বাত্মক যুদ্ধে লড়ার প্রস্তুতিতে নেই। প্রস্তুতির জন্য কমপক্ষে ৯ মাসের সময়ের প্রয়োজন, কিন্তু
নির্ধারিত 9 মাসের আগেই তিনি প্রস্তুতি সম্পন্ন করে ফেলেন।